ক্রিকেট খেলাটা একটা আবেগের জায়গা। লাইফের ক্ষেত্রে যদি দেখেন আপনার পরিচিত মানুষ হয়তো আপনি কোনো সময় দেখেন নাই, সে অনেক সাকসেস, আপনি কিন্তু তার পরিচিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আপনার আমিও সেম, কিন্তু একটা মানুষ ব্যর্থ যে তার সামনে কিন্তু 3-4টা ক্যাপ্টেন আছে, ওই দিন যারা এক্সিকিউট করতে পারবে রেজাল্ট তার পক্ষে যাবে। অ্যাথলিট করতে গেলে অনেক ঝামেলা। বললাম যেটা থিওরি অনেক সোজা। একটা স্টুডেন্টরা নরমালি শনি রবিবার জব করে, কাজ বাদ দিয়েও খেলতে যায়। আপনি কাউকে ছোট করে দেখতে পারবেন না। আমি মনে করি আসলে ক্রিকেট ব্যাটসম্যান গেম সবকিছুই ঠিক ছিল, রেজাল্টটা যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনার কাছে মনে হচ্ছে তখন আপনি ভুল খোঁজা শুরু করেন। সে 27 বলে 99 করছে প্রথম ম্যাচই। একটা মানুষ না খেলতে পারে টিমের প্রতি এতটা ডেডিকেটেড। একটা স্টুডেন্টরা নরমালি শনি রবিবার জব করে, কাজ বাদ দিয়েও খেলতে যায়। আমাদের প্রায়োরিটিটা অবশ্যই আগে থাকে যে আমাদের জব ম্যানেজ করা, দেন হইতেছে খেলাধুলা করা। দেখো আমরা অপোনেন্ট থাকবো যতক্ষণ আমাদের ম্যাচ থাকে, যতক্ষণ ম্যাচ শেষে আমরা আবার ভাই বোনেরা থাকবো। হ্যালো সবাইকে, আজকে টিম পরিচিতিতে আমাদের সঙ্গে আছে টিম সাউথ। তো আমরা আজকে অনেক বিষয় জানবো, অনেক মজার বিষয় জানবো, হয়তো কোনো স্ট্র্যাটেজি জানা হবে। আজকে বিলম্ব না করেই শুরু করছি। প্রথমে পরিচিতি পর্ব, যারা আজ মিটিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের পরিচয় জানবো। তো প্রথমে যারা ক্যামেরা অন অবস্থায় আছেন তাদের কাছেই যেতে চাচ্ছি। প্রথমে আমি যাব সাইফুল সাগর ভাই, আপনার কাছে। ধন্যবাদ মুরাদ ভাই, আসসালামু আলাইকুম। সো আমি এতটা কমন ফেস না, তো আমি সাইফুল সাগর। এবার ফার্স্ট টাইম বা এই টুর্নামেন্টটাও ফার্স্ট টাইম 4টা কর্নার নিয়ে একটা সুন্দর একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, তো আমরাও এক্সাইটেড। আমি সাউথ টিম নিয়ে আসতেছি, আমার টিম নিয়ে, তো আশা করি খুব ভালো একটা সুন্দর টুর্নামেন্ট হবে। আর ক্রিকেট শুধু আসলে ক্রিকেট খেলা না, আর এই বয়সে এসে ক্রিকেট খেলার পিছনে একটা হলো প্রবাসে থেকে আপনার এক ধরনের আনন্দ থেকে দূরে থাকার পরে কোনো না কোনো ভাবে আনন্দ নেওয়ার যে ইচ্ছা বা চেষ্টা, এটাই হলো একটা ক্রিকেটের মাধ্যমে। আর একটা জিনিস হলো আমরা যেহেতু দেশ থেকে অনেক দূরে থাকি, আর জার্মানি অনেক বড় দেশ, সবার সাথে সবভাবে সম্ভব হয় না যোগাযোগ করা, তো এরকম কোনো আয়োজনের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে সবাই এসে একটা দিন উৎসব মুখর করে তোলা হয় আর কি, এক্স্যাক্টলি সেটাই উদ্দেশ্য। তার মধ্যে খেলার ভিতরে হার জিত থাকবে, কম্পিটিশন থাকবে, দ্যাটস ইট আর কি। তো আমরা আসতেছি আমাদের টিম সাউথ জার্মানি নিয়ে, আমরা আমাদের আর লক্ষ্য অবশ্যই সবারই ট্রফি, তো তার মাঝে আনন্দ থাকবে, সবকিছু থাকবে ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ সাগর ভাই আপনার বক্তব্যের জন্য। এরপরে ক্যামেরায় আছেন আমাদের কাজী হৃদয় ভাই। তো আপনি আপনার পরিচয় এবং এই টুর্নামেন্টের আয়োজন প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য থাকলে দয়া করে দেবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম কাজী হৃদয়। আমি আসলে ফ্রাঙ্কফুর্টে আছি 2013 থেকে। পড়াশোনা করতেছি, জব করতেছি, পাশাপাশি খেলাধুলা। আর সাগর বেসিক্যালি আমার ফ্রেন্ড। আমরা নর্মালি একসাথে খেলি অনেকদিন ধরে, একসাথে অনেকদিন ধরে থাকা। আর ফ্রাঙ্কফুর্টে বা এই হেসেনে যে ধরনের টুর্নামেন্ট হয় বা যে ধরনের খেলাধুলা, ম্যাক্সিমাম খেলাধুলাই করার চেষ্টা করি। ক্রিকেট সাথে সবসময় জড়িত থাকার চেষ্টা করি। আমরা লাস্ট টাইম খেলছিলাম হয়তো এনসিএল এ খেলছি। আমরা একটা এই টিমই খেলছি মোটামুটি। এই টিম এবারও কিছু নতুন ইয়ে আছে, বাট এই মোটামুটি আমাদের একটা গোছানো টিম, এইটা দিয়ে খেলার চেষ্টা করছি। মোটামুটি আমরা সেমিফাইনাল খেলছিলাম এই। আর আমি এখন এখানে স্টাডিরত আছি, পাশাপাশি জব অবস্থায় আছি। এই টিমের এখন ভাইস ক্যাপ্টেন, আর আমার ফ্রেন্ড সাগর হচ্ছে ক্যাপ্টেন হিসেবে আছে সাউথের। বন্ধু যখন মাঠেও আসলে বন্ধুত্ব রাখতে পারে, এইটা খুবই চমৎকার। আপনারা দুজন বন্ধু, দুজনই গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, শুনে ভালো লাগলো। ব্যক্তিগত সমস্যার কারণে আমাদের হাফিজ ভাই তার ক্যামেরাটা অন করতে পারছেন না, কিন্তু তারপরেও তার মুখের কথা আমরা শুনবো। হাফিজ ভাই, আপনি যদি শুধু আনমিউট করে নিজের পরিচয়টুকু দিতেন এবং টুর্নামেন্ট সম্পর্কে আপনার কোনো প্রাইমারি বক্তব্য থাকতো। আসসালামু আলাইকুম, আমি হাফিজ। আমি হইতেছে 31 মেতে সাউথ জার্মানি প্লেয়ার হিসেবে খেলবো।
আমাদের টিমে অলরেডি সাইফুল ভাই আমাদের ক্যাপ্টেন, সাইফুল ভাই ভাইস ক্যাপ্টেন, ওনারা হইতেছে ওনাদের পরিচিতি দিছে এবং ওনারা টিম গুছায় আমাদের হইতেছে ফ্রাঙ্কফুর্ট হ্যাসেন ভাই ক্যাপ্টেন নিয়ে দিতেছে। আশা করি একটা ভালো টুর্নামেন্ট হবে এবং আমরা একটা সুন্দর দিন উপভোগ করবো সবাই। ধন্যবাদ হাফিজ ভাই। আমাদের সঙ্গে আরো একজন আছেন, ইমতিয়াজ হোসেন মুন্সি, ফাহিম ভাই। তো ফাহিম ভাই, আপনি যদি আপনার পরিচয় এবং টুর্নামেন্ট সম্পর্কে ছোট্ট করে কিছু বলার থাকলে আপনি বলতে পারেন। জি, আসসালামু আলাইকুম। আমি ইমতিয়াজ হোসেন বলছি। আমি ডামস্টাড ইউনিভার্সিটিতে মাস্টার্সে আছি, অধ্যয়নরত অবস্থায় আছি, এবং 31 তারিখ আমাদের সাগর ভাইয়ের নেতৃত্বে এবং হৃদয় ভাইয়ের ভাইস ক্যাপ্টেনের নেতৃত্বে আমরা আসতেছি ট্রফি নিয়ে ঘরে আসবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। ইনশাল্লাহ। ডিটারমিনেশন লেভেল 101। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন, এই পরিচিতি পর্বের পরে যে আপনার এইটা যে টিমটা আপনারা গঠন করেছেন, এটা কোন কোন শহর নিয়ে গঠিত হয়েছে এবং এই অঞ্চলের ক্রিকেট কালচার সম্পর্কে যদি একটু আপনি বলতেন। আমি প্রথমে সাগর ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। জি। আমরা সাউথ টিমের হিসাবে আপনি বেসিক্যালি আমরা হ্যাসেন বেসিস টিম গঠন করছি, কিন্তু এর বাইরেও দুই একজন আছে, বাট তারাও কোনো না কোনো ভাবে ফ্রাঙ্কফুর্ট মুখী। এবং আমাদের টিমে আছে মনে করেন কিছু প্লেয়ার আছে মারবুক থেকে, কিছু প্লেয়ার আছে নাউহাইম, একটা ছোট শহর, চিনেন কিনা জানি না, রুসেল সাইম আছে। তারপরে ফ্রাঙ্কফুর্টের ম্যাক্সিমাম প্লেয়ার, কিছু কিছু ছোট ডামস্টার থেকে আছে, অ্যাশবোন থেকে আছে একজন বন্ধন। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগতেছে হলো আমি বা হৃদয়, আমরা জার্মানিতে আসছি অনেকদিন আগে। আমরা 2015-16 সালে জার্মানিতে ক্রিকেট চর্চা করা শুরু করছিলাম ফ্রাঙ্কফুর্টে বেসিক্যালি। তখন আমরা আসলে জনসংখ্যা কমের কারণে আজকে যে আয়োজনটা হচ্ছে বা যে ধরনের ক্রিকেট পুরো জার্মানি ওয়াইজ হচ্ছে তখন আমাদের দ্বারা করা সম্ভব হয় নাই। তো দেখে এটা খুবই ভালো লাগতেছে। এখন জার্মানি যারা আপনারা আছেন মোটামুটি প্রত্যেকটা অঞ্চলে এখন ক্রিকেটের পরিচর্যা হচ্ছে, প্রত্যেকটা সামারেই ভালো ভালো টুর্নামেন্ট হচ্ছে, সেটা দেখে ভালো লাগতেছে। তো আমরা যখন শুরু করছিলাম 15-16তে আমরা মনে একটা ঈদ কাপ করছিলাম আমার যতটুকু মনে হয়, তাই না? 16তে তো সে তখন দুইটা টিম জোগাড় করতে অনেক কষ্ট হয়েছে। তো আজ পুরো জার্মানি ওয়াজ খেলার সুযোগ হচ্ছে, ফ্রাঙ্কফুর্টে বড় বড় টুর্নামেন্ট হচ্ছে, 10-12 টিম আসতেছে, তার মানে 112-20 প্লেয়ার। আরে আমার কাছে ব্যক্তিগতভাবে দেখে খুব ভালো লাগতেছে, যেটা আমরা প্রথমে এসে পাইনি এখন। আর ফ্রাঙ্কফুর্ট বা আপনার প্রত্যেকটা শহরেই মোটামুটি ক্রিকেটের চর্চা হচ্ছে। আমরা লাস্ট টাইম মানহাইমে একটা টুর্নামেন্ট খেলছি, মানহাইমে আমরা 15-16 সালেও খেলছিলাম, 16 বা 17তে। তখন আমার 11 জন মিলাতেই অনেক কষ্ট হয়েছে, আর এখন আমার সিলেক্ট করতে হয় প্লেয়ার কাকে নিব কাকে রাখবো। তো সেটা দেখে খুব ভালো লাগতেছে আর কি। এক মধুর সমস্যা। হ্যাঁ, ভালো লাগতেছে বললাম সেজন্য। অবশ্যই অবশ্যই। আর যেটা বললাম আসলে তো আপনি আমাদের জন্য, যেটা আমরা যারা প্রবাসী থাকি বা জার্মানিতে থাকি, তা আমরা তো অন্য কালচারের সাথে চাইলেও ম্যাচ হতে পাচ্ছি না। টু বি অনেস্ট, ওয়াইজ তো আরো মুশকিল, কারণ ক্রিকেটটা এখানে লিটারালি এক্সিস্টই করে না। যদি এদের জাতীয় দল ক্রিকেট আছে তো আনবিলিভেবল। হ্যাঁ, আমরা আমাদের মধ্যে অর্গানাইজ করে আর নিজস্ব আনন্দ থাকার তো একটা ফ্যাক্ট আছে। তো ক্রিকেটের মাধ্যমে আমরা নট অনলি শুধু গেম, কাইন্ড অফ উৎসবের মতো পরিণত হচ্ছে, বন্ডিংটা বাড়তেছে। আপনি যেমন বার্লিনে থাকেন, আমি ফ্রাঙ্কফুর্টে থাকি, অন্যান্য শহরে যাচ্ছে, আমরা এক একজন এক এক জেলা থেকে আসছি। এই ক্রিকেটের মাধ্যমে আমরা একত্রিত হচ্ছি, পরিচিত হচ্ছি, ভ্রাতৃত্ববোধ বাড়তেছে। তো সেটা বিশাল বড় জিনিস আমার কাছে। একটা ট্রফি অবশ্যই সম্মানের ব্যাপার, বাট এই ট্রফির পিছনে যে আপনার ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক, আনন্দ, সবকিছু অনেক বিশাল বড় ফ্যাক্ট। খুবই খুবই সুন্দর করে বলেছেন ভাই, অনেক ধন্যবাদ। তো হৃদয় ভাই, আমি আপনার কাছে জানতে চাই যে খুব সম্ভবত যতগুলো শহরের নাম শুনলাম, ফ্রাঙ্কফুর্ট ইজ দ্য ডমিনেন্ট পার্ট ইন টার্মস অফ প্লেইং ক্রিকেট, রাইট? জি। তাহলে আপনি একটু আপনাদের ফ্রাঙ্কফুর্ট ক্রিকেট কালচার সম্পর্কে যদি খুব ছোট্ট একটু ধারণা সবাইকে দিতেন। আসলে ফ্রাঙ্কফুর্টে অনেক বাংলাদেশি স্টুডেন্ট, নর্মাল ফ্যামিলি ও অনেক, এখানে অলমোস্ট 4,000-5,000 স্টুডেন্টের একটা কমিউনিটি আছে। এবং মানে ফ্রাঙ্কফুর্ট হচ্ছে গিয়ে ফোকাস। আশপাশে অনেক সিটি আছে, যেমন ডার্মস্টাড আছে, মারবুর্গ আছে, অফেনবার্গ আছে, বার্ডহামবুর্গ আছে, টাউনুস আছে। তো এইগুলো সব বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন জায়গায় থাকে। সো ফ্রাঙ্কফুর্টে বেসিক্যালি ক্রিকেট বলেও খেলা হয়, ফ্রাঙ্কফুর্টে লাল বলে খেলা হয়, মানে যেটা হার্ড টেনিস বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, যেটা মারুতি বল। তো আমরা হাফিজ আছে, যে মুন্সি আছে, ওরা রেগুলার কন্টিনিউয়াসলি খেলে। আমি নিজেও খেলি, লাল বলে খেলি। হার্ড বলে আমরা এখনো ওই করতে পারি নাই, মানে শুরু করতে পারি নাই, কারণ হার্ড বলটা আসলে ওই রকম সময়, মানে ইকুইপমেন্ট ব্যাপার, সময় সবকিছু ম্যানেজ হয় না। বাট আমরা লাল বলে খেলি।
টেট্রিস তো খেলি, সামার টেট্রিস খেলাই হয় এখানে। ইনডোর সারা বছর খেলা হয়, ইনডোরে খেলা হয়। আহ, মানে কালচার এখন হিউজ। মানে ফ্রাঙ্কফুর্টে আপনি ক্রিকেট বলতে গেলে প্রচুর প্রচুর প্লেয়ার, প্রচুর স্টুডেন্ট, প্রচুর খেলা হয়। ছোট্ট একটা ইনফো যদি দেই, সেটা হচ্ছে আমি যেহেতু বার্লিন রিজনে খেলি আর কি, তো এখানেও ক্রিকেট কালচারটা বলতে পারেন আসলে অনেক স্ট্রং। এবং পুরো সামার সিজনটা অলওয়েজ এমন কোনো সপ্তাহ মুশকিল যে সপ্তাহে কোনো না কোনো কম্পিটিটিভ ক্রিকেট টুর্নামেন্ট ম্যাচ থাকে থাকে না। না। হুম। কম্পিটিটিভ ক্রিকেট ম্যাচ, সেটা হচ্ছে যেমন আপনারা বিপিএল সম্পর্কে যদি জেনে থাকেন, যেটা বার্লিন প্রিমিয়ার লিগ হয়, যে আমাদের যে প্রিমিয়ার লিগ, 7টা হ্যাঁ। টিম, আমাদের 7টা টিম পুরো সিজন জুড়ে 7টা দলের সঙ্গে খেলে এবং এটা টি20 ফরম্যাটে হয়। তো আমাদের মতো লেভেলে ক্রিকেটে 20 ওভার মানে ওডিআই এর সমান। Exactly. ওডিআই সমান, হ্যাঁ ঠিক। জি। রাইট। আর আমাদের হচ্ছে যে টি10টা অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল ফরম্যাট চিন্তা করলে টি20-র সমান এটা হয়। এবং সবচাইতে মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে যত টুর্নামেন্ট খেলা হয়, দিস ইজ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট। কারণ এখানে ভাই আপনাকে আপনার পেশেন্স, ক্যারেক্টার, স্কিল সব দেখায় এখানে খেলতে হয়। কারণ 20টা ওভার সার্ভাইভ করা আমাদের এই লোকাল ক্রিকেট ইটস এ হিউজ টাস্ক, হিউজ টাস্ক। বিশেষ করে টেনিসে জি 20 ওভার সার্ভাইভ করা মুশকিল। টাফ। আর মাঠের সীমাবদ্ধতা সে কথা তো বাদই দিলাম, কারণ আমরা চাইলে যেখানে সেখানে পিচ করতে পারি না। তো বাংলাদেশের মতো না, কোদাল নিয়ে গেলাম, না, 4-5 ভাই মিলে একটা করে ফেলাম, এমন সুযোগ হয় না। করে ফেললাম, এটা হয় না। জি, এদিক থেকে বলতে পারেন যে জার্মানি যে জায়গাতে হোক ক্রিকেট যখন খেলা হয় মানে মানুষ তখন কিন্তু প্যাশন দিয়েই খেলে। এছাড়া এত ব্যস্ত জীবনে এত কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়ে ক্রিকেটের জন্য সময় বের করা, আসলে এটা একমাত্র উইল পাওয়ার আর ভালোবাসা ছাড়া মনে হয় সম্ভব না। সম্ভব না, আসলে সম্ভব না। জি, হাফিজ ভাই, আপনার এই ব্যাপারে কোনো বক্তব্য আছে? আপনারা হয়তো অনেক ইসে টুর্নামেন্ট খেলেন, বাট আমাদের ফ্রাঙ্কফুর্টে যেটা হইতেছে, আমাদের 2টা ক্লাব এবং 2টা ক্লাবেরই নিজস্ব মাঠ আছে। তো এদিক দিয়ে আমরা অনেক আপনাদের Exactly. থেকে আগায় আছি। ওকে, আপনারা অনেক সৌভাগ্যবান যে আপনাদের মাঠ আছে, এটা খুব ভালো দিক। তো আশা করছি আপনারা যেভাবে ক্রিকেটকে এখন পর্যন্ত লালন করে নিয়ে আসছেন, সামনে আপনার যেহেতু ফ্যাসিলিটিস আছে, আপনারা আরো সামনে আরো ভালোভাবে নিয়ে যাবেন। মোটামুটি বলতে গেলে কতগুলো দল আমাদের এখানে রেজিস্টার্ড বলতে কোনো কিছু নাই, মোট কথা অংশগ্রহণ করে যে কোনো টুর্নামেন্টে, এরকম কতগুলো দল সাউথ রিজনে আছে? আর এই টিম সাউথ গঠন করার ক্ষেত্রে কোন কোন বিষয়ের দিকে আপনারা লক্ষ্য রেখেছেন? সাউথ টিম গঠনের পিছনে যেটা বললাম, আমরা লক্ষ্য দিয়েছিল আপনি আসলে সাউথ ফার্স্ট অফ অল যেটাকে আমার একটা ইনফরমেশন দেওয়া হয়েছে বা একটা হিনভাইজ বলে যেটা, যে আপনাকে একটা এই জোন নিয়ে টিম গঠন করতে হবে। তো সেক্ষেত্রে আমার ফার্স্ট অফ অল তো অবশ্যই আমার ভালো প্লেয়ার সিলেক্ট করার চেষ্টা আছে। অবশ্যই আমি খেলতে যাচ্ছি, জিততেও যাচ্ছি। দেন টুর্নামেন্টের যে একটা সৌন্দর্য আছে সেটা রক্ষা করার দায়িত্ব যেহেতু আমার উপরে দিয়েছে, সেটাও ট্রাই করছি যতটুকু পেরেছি। সো সেক্ষেত্রে কোন কোন শহরে কে কে ভালো খেলে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কেউ কেউ আবার এখানে হাফিজ একটু আগে যেটা বললো, আমাদের আসলে এখানে অনেকগুলো টিম আপনার হ্যাসেল লিগ খেলে। হ্যাসেল লিগ দীর্ঘদিন ধরে চলে, 2-2.5 মাসের মতো। সেক্ষেত্রে অনেক সময় অনেকে ফ্রি থাকে না, সেক্ষেত্রে আমাকে অনেকে অ্যাভেলেবিলিটি না থাকার কারণে অনেকে নিতেও পারি নাই, সেটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াচ্ছে। তো আমার মেইন লক্ষ্য ছিল আর কি যে আপনার ভালো প্লেয়ার এবং কমিউনিটির সাথে ভালোভাবে কানেক্ট হওয়া, যে এই সাউথ কর্নারটা যেন একটা জোন না হয়, বিভিন্ন শহর থেকে সবাইকে সুযোগ দেওয়া হয়, সেটাও ট্রাই করছি। ধন্যবাদ। এই কথাটা আয়োজক রাকিব ভাইয়ের কাছ থেকে বলা হয়েছে যে আপনারা শুধুমাত্র ভালো খেলোয়াড়ই নিবেন, ব্যাপারটা এমন নয়, চেষ্টা করবেন একটা অংশগ্রহণমূলক যেন একটা দল গঠন করা হয়। তো এইটার পজিটিভ সাইডটা আপনি কি দেখেন? এটা তো অবশ্যই পজিটিভ সাইড আছে ভাই। আসলে ক্রিকেটটা সবার ভিতরে স্প্রেড হওয়া, হয়তো অনেকে খেলতে চায়, বাট আপনি যদি সুযোগ না পায় কিভাবে খেলবে? এই ধরনের বড় বিগ টুর্নামেন্ট বা বিগ বিগ একটা হাইপের একটা টুর্নামেন্টে যখন মানুষ খেলতে পারে, তখন কিন্তু ওইটা কিন্তু স্প্রেড হয়। ঠিক আছে, আপনার যে আমি এখানে খেলছি, এই টুর্নামেন্টে খেলছি, ওই টুর্নামেন্ট খেলছি, মানুষের ভিতরে আগ্রহ জাগে। হয়তো বা ওই অঞ্চলে একটা একটা প্লেয়ার খেললো, ও ভালো খেললো, নেক্সট ওই ওই ওখানে আরো অনেক স্টুডেন্ট আছে বাংলাদেশি, তারা আসলে উদ্বুদ্ধ হবে যে আসলে আমরা খেলি বা আমরা ক্রিকেটের প্রতি আরো আকর্ষণ হবে, বা সবাই একটা কমিউনিটি তৈরি হবে, বিল্ড আপ হবে। এটা আমি পজিটিভ মনে করি সবসময়। আর সুযোগ দেওয়ার ক্ষেত্রে আমরাও ওইভাবে চেষ্টা করছি। যেমন আমাদের টিমে কিন্তু 3-4টা ক্যাপ্টেন আছে, এরা ভালো খেলে। 3-4টা ক্যাপ্টেন আছে কিন্তু, যেমন মুন্সি কিন্তু একটা টিমের ক্যাপ্টেন, আচ্ছা, তারপরে যে হাফিজ একটা টিমের ক্যাপ্টেন, আরো কয়েকজন আছে যারা কিন্তু ক্যাপ্টেন, কিন্তু তারা এখন আবার ভালো খেলে দেখি তারা ক্যাপ্টেন, এবং তারা ক্যাপ্টেন হয়েও এখানে আবার এখানে আসতেছে আসলে খেলার জন্য। এটা কম্পিটিশনটা অনেক বেশি, কিন্তু অনেক হাই। তো এখানে আপনি সিলেক্ট করতে গেলেও, প্লেয়ার সিলেক্ট করতে গেলেও অনেক ঝামেলা, অনেক কিছু চিন্তা করতে হয়। আসলে বলার, ব্যাটসম্যান, অলরাউন্ডার, তারপরে অ্যাভেলেবিলিটি কতটুকু সে অ্যাভেলেবেল আছে, এইটার উপরে মনোযোগ দেওয়া লাগে। তারপরে এখানে তো ম্যাক্সিমাম অনেক স্টুডেন্ট আছে, কারণ একটা স্টুডেন্টরা নর্মালি শনি রবিবার জব করে পড়াশোনার পাশাপাশি। তো অনেকে চাইলেও যাইতে পারে না,
তারপরেও প্যাশনের ক্ষেত্রে অনেকে আছে কাজ বাদ দিয়েও খেলতে খেলতে যায়। তো এগুলো আমরা মাথায় রাখি যে আসলে কিভাবে ইয়া কেমনে একটা স্টুডেন্টদের কেমনে নেওয়া যায়। যেমন আমরাও আমাদের টিম থেকে সাগরের আমার সবসময় ট্রাই থাকে যারা ভালো খেলে, ধরেন ইফেক্টিভ প্লেয়ার, তার ভিতরে প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, বাট আসলে ফিনান্সিয়াল ক্ষেত্রেও হইতে মানে সম্ভব হয় না অনেক সময়। তো এই সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করি নর্মালি, এবং ওই যাতে স্প্রেড হয়, ক্রিকেটের ভালো লাগার থেকেই করা হয় আসলে। ধন্যবাদ, খুব চমৎকার আপনার ইনসাইট ছিল মুন্সি ভাই। তো জানতে পারলাম যে হ্যাঁ আপনিও একটা দলকে লিড দেন আর কি। আপনি যদি আপনার জায়গা থেকে ছোট্ট করে বলতেন যে আপনার এলাকাতে ক্রিকেট কালচারটা কেমন এবং ভবিষ্যৎটা আপনি কেমন দেখেন আর কি? আচ্ছা, আমি হাসানের একটা ছোট্ট শহরেই থাকি, মারবুগে। এখানে বাঙালি কমিউনিটি বলতে সর্বোচ্চ 30 জন আছে, যেটা ফ্যামিলি সহ। তো এখানে আমি আসছি এখানে 3 বছর। তো আমি যতদূর চাচ্ছি এখানে, তবুও আমরা 30 জনের ভিতর থেকে 8-9 জন একটা টিম অলরেডি গুছিয়ে ফেলছি। তো আমরা মোটামুটি রেগুলার প্র্যাকটিস না করলেও প্রায় প্র্যাকটিস করা হয়, বা ইন্ডিয়ান পাকিস্তানি কোনো টুর্নামেন্ট খেললে আমরা এটা অংশগ্রহণ করি। তো আমাদের দিক থেকে, তো আমাদের এখানে সাউথেও 2 জন খেলবে মারবুক থেকে, আমরা খেলতেছি। তো পুরা হ্যাসেন থেকে মারবুক থেকে 2 জন সাগর ভাই সিলেক্ট করতেন, এটার জন্য সাগর ভাইকে ধন্যবাদ। আমরা চাচ্ছি যতদূর স্প্রেড করা যায় সবার মাঝে। খেলাটা তো এটা, ক্রিকেট খেলাটা একটা আবেগের জায়গা। তো আমরা যারা খেলি, দেশে একটু টুকটাক খেলে আসছি, আমরা চাচ্ছি এটা একটা ভালো দল করা, মারবুকেও ইভেন পুরা হেসেও একটা ভালো খেলা ট্রাই করতেছি। হাফিজ ভাই, আপনার কাছে এর পরবর্তী প্রশ্নটা করতে চাই, যেহেতু আপনিও যতটুকু আমার দেখার সুযোগ হয়েছে, আপনার পক্ষে খেলার সুযোগ হয়েছে, বিপক্ষে খেলার সুযোগ হয়েছে। তো এই ধরনের শর্ট ফরম্যাট আপনি অনেক খেলেছেন, যেমন সাগর ভাই, হৃদয় ভাই তারাও খেলেছেন, সাথে মুন্সি ভাই খেলেছেন। তো T10 ফরম্যাটে অ্যাকচুয়ালি জিততে গেলে কোন বিষয়টাকে অ্যাজ এ টিম হিসেবে লক্ষ্য রাখতে হয় ইন টার্মস অফ লাইক টিম সিলেকশন, যদি সেই পরিমাণ রিসোর্স আপনার কাছে থাকে আর কি? ফার্স্ট অফ অল এটা আসলে অনেক ডিফিকাল্ট যে প্লেয়ার সিলেক্ট করা। নর্মালি যেটা হিসাব হয় পারফরমেন্সের ভিত্তিতে সিলেক্ট হয়, বাট জার্মানিতে যেহেতু আমরা আছি আমাদের অ্যাভাইলেবিলিটিও দেখতে হয় যে আসলে কে অ্যাভাইলেবল আছে বা না আছে। কারণ আমাদের এখানে পড়াশোনার পাশাপাশি বা জবের পাশাপাশি আমরা ক্রিকেট খেলি, তো আমাদের প্রায়োরিটিটা অবশ্যই আগে থাকে যে আমাদের জব ম্যানেজ করা, দেন হইতেছে খেলাধুলা করা। এর দিক দিয়ে হইতেছে আমাদের এটা দেখতে হবে যে কারা অ্যাভাইলেবল আছে এন্ড পারফরমেন্স করতেছে। বেসিক্যালি 3টা ডিপার্টমেন্টে যারা ভালো করে, ফিল্ডিং, বোলিং, ব্যাটিং, তারাই হইতেছে নিতেছে ম্যাচটা জিততে। একটা প্লেয়ারের এটাই দেখা হয় যে তারা আসলে এই 3 ডিপার্টমেন্টে কিরকম পারফরমেন্স করতেছে। তো এগুলো বিবেচনা করে এটাই টিম সিলেক্ট করা হয়। আই থিঙ্ক সাগর ভাইরা এটাই চিন্তা করে টিম সিলেক্ট করছে। ধন্যবাদ ভাই। সাগর ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যেহেতু অনেকগুলো দল থেকে আসছে, যেমন বললেন এখানে অলরেডি 4টা ক্যাপ্টেন আছে, তো এবং ধরুন এক একজন ব্যাটসম্যান যদি চিন্তা করি এক এক পজিশনে পারদর্শী হয়। কিছু ব্যাটসম্যান আছে যারা ওপেনিংই খেলেন, এবং তাদের কাছ থেকে যদি বেস্ট আউটপুটটা পেতে হয় তাহলে তাকে ওপেনিং স্লটটাই দেওয়াটা বুদ্ধিমানের কাজ, হয়তো দেখা যায় অ্যাজ এ টিম। তো এই ক্ষেত্রে when the most capable players come in one team and the confliction of position, লাইক এই বিষয়টা আপনারা এটা হ্যান্ডেল করছেন, যে কোনো কারণে যদি একজনকে একটু ডাউন খেলতে হয়, বোলিং তো আপনি ঘুরে ফিরে 5টা বোলারকে আপনি নিয়ে আসতেই পারলেন, দ্যাটস ওকে, বাট ব্যাটিং পজিশন দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। তো এক্ষেত্রে আপনার টিমের প্রতি আপনার মেসেজটা কি ছিল? আপনার যেটা বললেন না, আসলে সত্যি কঠিন। কারণ আপনি যখন অনেকগুলো টিম মিলে একটা টিম করতে হয়, তখন আপনার টু বি অনেস্ট কল করা বা কাউকে নিজেকেই প্রথমত চিন্তা করতে হইলে অনেক কিছু চিন্তা করতে হয় যে আসলে কিভাবে কোটা আগানো যায়। একটা প্লেয়ার ভালো করতেছে, ওপেন করতেছে, বা 3টা প্লেয়ারই ভালো করতেছে, এখন আপনার তো অ্যাবিলিটি আছে 2টা নামানোর জন্য। তো নেক্সট অপশন কি থাকবে? আরেকটা প্লেয়ার 3-এ খুব ভালো করতেছে, আপনি যদি আবার একজন ওপেনারের জায়গায় 3-এ যারা খেলতেছে ওকে আবার 4-এ নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার টিমে ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার সম্ভাবনা থাকে। কারণ প্রত্যেকটা প্লেয়ারই আলাদা আলাদা পজিশনে স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ আপনি টিম ক্রিকেট নট অনলি গেম, ইট ইজ অলসো মাইন্ড গেম। আর আপনি মেন্টালি যদি ফিট না থাকেন, সেক্ষেত্রে আপনি অনেক সময় ভালো খেলতে গেলেও অনেক সময় খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। যেটা আপনাদের এক্সপিরিয়েন্স আছে, আমাদের এক্সপিরিয়েন্স আছে, ব্যাড ডে তো যেতেই পারে। তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি যে ওরকম ভাবে সিলেক্ট করতে যারা বর্তমানে মোটামুটি ফর্মে আছে এবং ভালো নিক করতেছে, তাদেরকে ওপেন করা, এবং সবার মতামত নিয়ে আমরা একটা ভালো টিম নিয়ে আসতেছি ইনশাল্লাহ। এবং আমরা সবাই মিলে কথা বলছি সবার কোন জায়গায় খেলতে যাচ্ছে, বা প্রত্যেকটা প্লেয়ারই আলাদা আলাদা মতামত দেওয়ার সুযোগ হয়েছে যে আপনার চোখে বেস্ট 11 করলে কিভাবে কোন পজিশনটা কাকে খেলাতে হয়। সেখান থেকে আমরা সম্মিলিতভাবে একটা ডিসিশনে আসছি আর কি। কারণ একা ডিসিশন নিলে অনেক সময় মনে হয় যে এটা ব্যাটার নাও হতে পারে, সেই জন্য আমরা যেহেতু প্রত্যেকটা
অনেক টিমের প্লেয়ার আসছে, সবাই অভিজ্ঞ। তো সবার অভিজ্ঞতা থেকে এক্সপিরিয়েন্স যা অনেকগুলো ক্যাপ্টেন আছে, তাদের যে আপনার নেতৃত্বের অভিজ্ঞতা সেটাও কাজে লাগবে ইনশাল্লাহ আমাদের মাঠে, আশা করি। তো ওভাবে চেষ্টা করছি আর কি। বাকিটা তো ইনশাল্লাহ 31 মার্চ দেখা যাবে। সবাই ওইভাবে প্ল্যান তো করা যায়, থিওরি অনেক সোজা, এক্সিকিউট করা অনেক কঠিন। তো সেক্ষেত্রে যদি রেজাল্টটা আপনার পক্ষে আসে তখন মনে হবে যে সবকিছুই ঠিক ছিল। রেজাল্টটা যখন আপনার বিপক্ষে যাবে তখন আপনার কাছে মনে হচ্ছে, তখন আপনি ভুল খোঁজা শুরু করেন। তুমি অনেক নর্মালি চেষ্টা করা উচিত আপনি সফল হলেও ভুলটা ফাইন্ড আউট করা, তার সেক্ষেত্রে আপনার অন্য সময় ওই ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। জি, খুবই চমৎকার একটা পয়েন্ট আপনি বলেছেন। কারণ হয় কি, সফল হলে আমরা অনেক কিছু ভুলে যাই, ব্যর্থ হলে সকল বিষয়গুলো তখন সবার সামনে চলে আসে আর আপনি লাইফে দেখেন, আপনি যে লাইফের ক্ষেত্রে যদি দেখেন, আপনার পরিচিত মানুষ হয়তো আপনি কোনো সময় দেখেন নাই, সে অনেক সাকসেস, আপনি কিন্তু তার পরিচিতিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিও সেম, কিন্তু একটা মানুষ ব্যর্থ যে তারটা দেখি না, এটা আর কি। তা আমি ব্যর্থতা খোঁজার চেষ্টা করি যে আমরা সফল হলে যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য তো শিরোপা, তো একটা ম্যাচ জিতলাম এরপর আমি সবকিছু বলে ওকে আমরা সবকিছু ঠিক আছে না, তখন ভুলটা কারেকশন করার চেষ্টা করবো আর কি। বাকিটা তো বললাম যেটা থিওরি অনেক সোজা, ইমপ্লিমেন্টেশন কঠিন। এক্স্যাক্টলি। খুবই চমৎকার। প্রত্যেকটা টিমে ভাই আপনি কাউকে ছোট করে দেখতে পারবেন না, যে অনেক সময় হয় না যে এই টিম ছোট টিম কোনো ব্যাপার না। ভাই আমার কাছে মনে হচ্ছে যে কাকে নিয়ে কোথায় প্ল্যান করবো, ইটস টু হার্ড। প্রত্যেকটা টিমই তার ভালোর চাইতে ভালো যেটা ওটা আসতেছে। আপনার টিম যেমন ছেকে ছেকে বেছে বেছে বেস্ট অফ দ্য বেস্ট গুলো নিচ্ছে, সবাই তাই করছে। এক্স্যাক্টলি, সবাই সবারটাই নিয়ে শক্তিটা নিয়ে আসবে। বললাম তো, যেদিন ওই দিন যারা এক্সিকিউট করতে পারবে রেজাল্ট তার পক্ষে যাবে। তো হৃদয় ভাই, আপনার কাছে আমার প্রশ্ন, এই প্রশ্ন গতকালকেও আমি শাকিল ভাইকে করেছিলাম আর কি। একটা বোলার 6টা বল করার সুযোগ পায় একটা ওভারের মধ্যে, আর একটা ব্যাটসম্যানের কাছে কিন্তু একটাই সুযোগ। তো এত সুযোগ পাওয়ার পরে ক্রিকেটটা কিভাবে ব্যাটসম্যান গেম হয়ে গেল? কারণ বলার সুযোগ, তারা একটা ভুল করলেও সেটা শুধরাইতে পারে, বাট ব্যাটসম্যান শুধরাইতে পারে না। বাট আপনি একটা ব্যাটসম্যান চাইলে কিন্তু যে কোনো সময় খেলা ঘুরে দিতে পারে, যে কোনো সময়। একটা ব্যাটসম্যান আপনার T10 10 ওভারের খেলার জন্য আসলে আমি যতটুকু ক্রিকেট জ্ঞানে বুঝি, যে আপনার প্রত্যেকটা প্লেয়ার খেলতে হবে না, একটা বা দুইটা প্লেয়ার খেললে, মানে একটা দুইটা ব্যাটসম্যান খেললে কিন্তু খেলা বের হয়ে যায়। বা প্রত্যেক ওভারে আপনার হিট করতে হবে এমনও কথা না যে প্রত্যেক ওভারে আমার ছক্কা মারতে হবে বা করতে হবে। আমি এক ওভারে মারলাম, এক ওভারে আমি একটু দেখে খেললাম, যে ভালো রেসপেক্ট করলাম। তো এই হিসেবে আমি যদি মাইন্ড গেম বা মাইন্ডে যে টিকে থাকতে পারবে ব্যাটসম্যান হিসেবে, এটা খুবই কঠিন আসলে আপনার মাইন্ড বা ফোকাস ধরে রাখা। তো যে ফোকাস ধরে রাখতে পারে সেই ব্যাটসম্যান, এবং সেই হচ্ছে গিয়ে গেম চেঞ্জার এবং গেম চেঞ্জ করতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আসলে ব্যাটসম্যান হচ্ছে গিয়ে, মানে ক্রিকেটটা হচ্ছে ব্যাটসম্যানের গেম, এবং ব্যাটসম্যানের জন্য অনেক টেকনিকের প্রয়োজন হয়। আপনি বলারের জন্য কিন্তু আপনি বল করতেছেন, ঠিক আছে, আপনি বল কোথায় ফেলবেন এটা করতেছেন, বা ইয়র্কার আউটসুইং এটা আপনি শিখতেছেন। বাট ব্যাটসম্যান কিন্তু আপনার কোন শটটা কিভাবে খেলবেন এটাও কিন্তু আপনার একটা টেকনিক্যাল বিষয়, এবং এটা কিন্তু পুরোটা একটা আর্টের একটা বিষয় আছে। সো ব্যাটসম্যান, আমি মনে করি আসলে ক্রিকেট ব্যাটসম্যানস গেম। আচ্ছা, মানে আমরা যারা মোটামুটি বোলিং করি, বা ধরুন বোলিং অলরাউন্ডার, বাই মাই সেলফ, যখন আমি চিন্তা করি যে আসলেই ক্রিকেট ইজ এ ব্যাটসম্যানস গেম হয়ে গেছে। কিন্তু আমি যদি মানে থিওরিটিক্যালি চিন্তা করতাম, সাগর ভাই যেটা বললো, থিওরি ইজ অলওয়েজ ইজি বাট ইমপ্লিমেন্টেশন ইজ হার্ড। কারণ আমি 6বার সুযোগ পাচ্ছি, আমি ব্যাটসম্যানকে একটা বার যদি আমি তাকে সামহাউ নক আউট করতে পারি তাহলেই তো আমি সাকসেসফুল। কিন্তু তারপরেও হয় না। দ্যাটস দ্য রিয়ালিটি, নট অনলি ইন ক্রিকেট বাট অলসো ইন লাইফ অ্যাজ ওয়েল। একেবারে সত্যি কথা। তা স্পোর্টস থেকে, এই কারণে স্পোর্টসের একটা ভালো দিক হচ্ছে এখান থেকে অনেক কিছু রিয়েল লাইফে নেওয়া যায়। বোলিং দেখার সৌভাগ্য হবে। মজার ব্যাপার হচ্ছে কি, আপনার আমি একটা স্টোরি বলি। হাফিজ কিন্তু যখন ফ্রাঙ্কফুর্টে আসছে, হাফিজ যখন প্রথম খেলতো, মানে আমাদের এখানে কমিউনিটিতে যে কোনো ক্লাবে খেলতো, হাফিজ কিন্তু তখন বলার হিসেবে খেলতো। হাফিজ কিন্তু তখন ছিল না, মানে ব্যাটসম্যান, ও যে ব্যাটিং পারে বা ও যে ব্যাটসম্যান, ওইটাই ওর পরিচিতি ছিল না। ও খেলতো বলার হিসেবে। তো সামহাও কোনো একটা প্র্যাকটিস ম্যাচে ওকে প্রথমে বলছে, ভাই আজকে আমি তাহলে ব্যাটিং করি। তো ব্যাটিং করতে নাই, ও প্রথম ম্যাচে 94-95 রান করছে। করার পরে তখন থেকে হচ্ছে গিয়ে ও ব্যাটসম্যান এখনো বোলিংই করে না, এখনো পুরোটাই ফোকাস ব্যাটিং এ। কপাল খুলে গেছে, কিন্তু বেচারা 2-3 বছর শুধু বোলিংই করে গেছে। ভাই আপনার সঙ্গে যদি আগে পরিচিত হতাম হাফিজ ভাই, দেখা যাক কোনো না কোনো টুর্নামেন্টে আপনার বোলিং স্কিলটা আবার দেখার সুযোগ থাকবে। সাগর ভাই ক্লাস হৃদয় ভাই বললো যে আমি প্রথমে শুরু করছিলাম বলার হিসাবে, তখন আমি 11 নম্বর ব্যাটসম্যানই ছিলাম আপনার মতো। তো আপনিও এই সিজন থেকে ওপেনিং করতেছেন দেখতেছি, ওই রকম হুট করে একবার হয়ে গেছিল।
পরে থেকে আমি ব্যাটসম্যানই হয়ে গেছি। কিন্তু আলটিমেটলি মেইন রিজন হইতেছে আমি যে টিমে খেলতেছি ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকার্স এর হয়ে, তো ওইখানে আমার থেকে অনেক ভালো এক্সপ্রেস বলার আছে, যার কারণে আমার বোলিং করাটা ওই রকম দরকার পড়ে নাই। তো আস্তে আস্তে বোলিংটা থেকে আমি ব্যাটিং এর দিকেই মেইনলি ফোকাসটা সরাই নিছি। এখন হয়তো টুকটাক বোলিং করি, বাট মেইনলি ব্যাটিং প্লাস উইকেট কিপিং এই দুটাই করি এখন আপাতত। যদিও আপনার হয়তো ব্যাটসম্যান হিসেবে আসাটা একটা ফ্লুক ছিল, কিন্তু আপনি ওটা কন্টিনিউ করেছেন আপনার ভালো খেলা, যার কারণে কিন্তু আপনার ব্যাটসম্যান হিসেবে আপনার দলে আপনি স্বীকৃত, তা না হলে কিন্তু হতো না। সো মানুষের হয়তো একটা স্টার্টিং লাগে, একটা স্পার্ক লাগে, সেটা আপনি পেয়েছেন, কিন্তু তারপরটা কিন্তু আপনি ধরে রেখেছেন বা এক্সিকিউট করেছেন তারপরে। সো দ্যাটস ওয়াই ইউ হ্যাভ বিন রিয়েলি রিয়েলি সাকসেসফুল ইন ইয়োর ব্যাটিং ইজ ওয়েল। সো চেষ্টা করে গেছি ভাই, পরিশ্রম আর চেষ্টা করলে মানে যে কেউ ভালো করতে পারবে যে কোনো জায়গায়, বাট ডেডিকেশন লাগবে, যেটা আপনি আগে বলতেন, ওটা অনেক ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি ইভেন আমাদের এই নন প্রফেশনাল খেলাতেও ডেডিকেশন, তারপরে আপনার হার্ড ওয়ার্ক যারা করে দেখবেন তারাই কিন্তু আউট অফ দ্য অর্ডিনারি, তারা কিন্তু পারফর্ম করে। হাফিজ অনেক ডেডিকেটেড, শুধু ডেডিকেটেড না, ট্রাই করি ভাই, অনেক না ভাই ট্রাই করি আমার ক্ষেত্রে অনেক, কারণ ডেডিকেশন আমার প্রো কাছে ম্যাক্স। পিওর অলরাউন্ডার বলে না, পিওর অলরাউন্ডার মানুষ মনে করে কি অলরাউন্ডার মানে ব্যাটিং বলিং, আরে হাফিজ হলো সবকিছু, ভালো ফিল্ডিং করে, ভালো কিপিং করে, ভালো বোলিং করে, ভালো ব্যাটিং করে, তো এক্স্যাক্টলি আমার চোখে হলো পিওর অলরাউন্ডার। ওকে, শুভকামনা ডেফিনেটলি হাফিজ এবং আপনার দলের জন্য, যেন প্রত্যেকটা খেলোয়াড় তাদের সর্বোচ্চ স্কিল প্রদর্শন করে এবং আপনাদের যে অভিষ্ট লক্ষ্য আপনারা যেন সেখানে পৌঁছতে পারেন। প্লেয়ার পরিচিতি যাওয়ার আগে পরবর্তী প্রশ্নটা থাকবে ভেন্যু নিয়ে। আপনারা কি রেকলিং হাউজেনের ওই ভেন্যুতে এর আগে খেলার সুযোগ হয়েছে আপনাদের? অ্যাজ এ টিম হিসেবে আমাদের এখন পর্যন্ত সুযোগ হয়নি। অ্যাজ এ প্লেয়ার, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, কিন্তু বাকি অনেকেরই আছে। ওকে, হৃদয় ভাই আপনার সুযোগ হয়েছে ওখানে? হ্যাঁ, আমি খেলছি। আমি জিপিএল 2023-এর জিপিএল, 2023 বা 2023-এর জিপিএল এ খেলছি। বাট ওইখানে তখন আপনারা মেবি এবার এই করতেছেন যে মেইন পিচে মনে হয় খেলা হচ্ছে, মানে যে ওই সময় ওই জিপিএল এ মেইন পিচে খেলা হয়েছিল, মানে সেমিফাইনাল। বাট আমরা ওখানে কার্ডের পিচে খেলা হয়েছে, ওই মাঠে খেলা হয়েছে, সুযোগ হয়েছে আমার 2 ম্যাচ খেলার সুযোগ হয়েছে। ওকে, ধন্যবাদ। তাহলে এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারবে আমার মনে হয় আমাদের হাফিজ ভাই। সেটা হচ্ছে ভেন্যু, পিচ এবং বাউন্ডারি নিয়ে, আপনার যদি বাউন্ডারি বলতে বাউন্ডারি লেংথ নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে। হ্যাঁ, গত বছর খেলছিলাম। তো পিচটা সম্পর্কে আপনি যদি ঠিকই আছে, না পিচ হইতেছে খুবই ভালো পিচ, তো আশা করি এই বছরও অনেক রান হবে, বিশেষ করে ব্যাটসম্যান হইতেছে ফ্যাসিলিটি পাবে বেশি, বাট বলাররা ইন দ্য মিন টাইম যদি ভালো বল করতে পারে, ভালো চ্যানেলে বল করে, তাহলে তারাও ভালো করতে পারবে। তো বাট মেইনলি ব্যাটসম্যানরা ম্যাচ ঘুরাবে। এভারেজ স্কোর কেমন হতে পারে? 10 ওভারে 120 প্লাস, 120 প্লাস। ওকে, তার মানে রান রেট 10 এর উপরে মিনিমাম চলে যাবে। হ্যাঁ, তাই মনে হইতেছে, এবং প্রত্যেকটা টিম অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে, তো আশা করি আমরা 140, 50 বা 180ও দেখতে পারি। খুব ডেঞ্জারাস বিষয় হবে। তাহলে এই পর্যায়ে প্রশ্ন পর্ব শেষ, আমরা জাস্ট খুব দ্রুত খেলোয়াড় পরিচিতিতে যাব। আমি স্ক্রিনটা শেয়ার করছি। প্রথমে আছেন আমাদের ক্যাপ্টেন সাইফুল সাগর ভাই। তো আপনার ব্যাপারে আপনি কোনো কিছু বলবেন না, আপনার ব্যাপারে বলবে আপনার ভাইস ক্যাপ্টেন। জি, আর একটা জিনিস সবাইকে বলে রাখি, ক্রিক হিরোস ডাজন্ট ডিটারমাইন এভরিথিং, বিকজ অনেকেই হয়তো নতুন এসেছেন জার্মানিতে, 6 মাস 8 মাস হলো, তাদের কোনো স্ট্যাটস নেই, এবং অনেক খেলাতে ক্রিক হিরোস মেনটেন করা হয় না। ইটস জাস্ট লাইক কাইন্ড অফ লাইক এ সাইড থিং, কিন্তু আসল খেলা কেমন হবে তা আপনারা দেখতে পারবেন মাঠেই 31 তারিখে। জাস্ট ইটস লাইক এ রেফারেন্স। জি, তো যে আমার বন্ধু সাইফুল সাগর, ও আসলে খুব ফার্স্ট অফ অল গুড ক্যাপ্টেন, ক্যাপ্টেন্সি টিমকে খুব হিসেবে ধরে রাখতে পারে, এবং ডিসিশন নিতে শুরু করে সবাই একটা সুতায় বাঁধার ক্ষেত্রে ওর সেই ক্যাপাবিলিটি আছে, এবং নেতৃত্ব দেওয়ার ক্যাপাবিলিটি আছে। পাশাপাশি ও গুড ফিল্ডার, খুবই ভালো ফিল্ডার, এন্ড খুবই ভালো ব্যাটসম্যান। ও বোলিং করে না, বাট ফিল্ডিং এবং ব্যাটিং আর ক্যাপ্টেন্সি এই তিনটার খুবই পারদর্শী, সমান তালে পারদর্শী। চমৎকার, নিঃসন্দেহে যোগ্য মানুষই দলের হাল ধরেছেন। তো সাগর ভাই, আমরা আপনার স্কিল অবশ্যই দেখবো তো বটেই, অ্যাজ এ ক্যাপ্টেন ডেফিনেটলি এটাও যারা ক্রিকেট বোঝে তারা খুব ভালোভাবে হয়তো লক্ষ্য করতে পারে যে কোন ডিসিশনটা কখন নেওয়ার কারণে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়তো হিসেবে বিবেচিত হতে পারে, এই বিষয়গুলো থাকে। তো এবার সাগর ভাই আপনি বলুন, এরপর কোন প্লেয়ারের দিকে যাব? ফাহিম তালুকদার? হ্যাঁ, শুরু করেন। আমি আমার পিছনে একটু বলি, আর আমার বলতে আমার জন্য বেশি বলে ফেলছে আমার পিছনে। আমি হলো আপনার প্লেয়ারের চাইতে বড় বেশি আড্ডাবাজ, আড্ডা দিতে ভালো লাগে,
খেলা জমাইতে ভালো লাগে, আরে সবাইকে গোছায় রাখতে পছন্দ করি একসাথে। ওই জিনিসটা যেটা বলো ম্যানেজমেন্টে, তো অ্যাজ এ ম্যানেজমেন্টের কাজ করতে নিজে স্বাচ্ছন্দ্য বোধ করি, সবকিছু গোছায় বা কোনো জায়গায় যেতে আড্ডাবাজি করতে সবচেয়ে বেশি পছন্দ। তো খেলার চাইতে আড্ডাবাজি বেশি করি। কিন্তু লক্ষ্য তো শিরোপার দিকেই। অবশ্যই। জি, ওকে, আসুন তাহলে দেখি ফাহিম তালুকদার। ফাহিম তালুকদার এতটা নন প্লেয়ার না জার্মানিতে, দুই একটা টুর্নামেন্ট ও বাইরে খেলছে আমাদের সাথেই, আমার সাথে আমার আরেকটা টিম আছে ফ্রাঙ্কফুর্টার ফায়ার বয়স, আপনিও জানেন যতদূর, জি জি জি, ওখানে খেলার সুযোগ হয়েছে। ও নর্মালি অলরাউন্ডার, বাট ব্যাটসম্যান কামিং অলরাউন্ডার আর কি। ওনার স্ট্রাইক রেট দেখতে পাচ্ছি 150, সার্ভিস কোয়াইট ম্যাথ। হ্যাঁ, ও দেশে খুব, আমি যতটা মানে রুয়েটে মানে পড়াশোনা করতো। হ্যাঁ, তো ওখানে, হ্যাঁ কুয়েটে ওখানে অনেক খেলাধুলা করছে, ঢাকায় অনেক খেলাধুলা করছে। তো সেক্ষেত্রে আপনি যেটা প্রথমে বললেন স্ট্যাটিস্টিক দেখা যাবে না, তো অ্যাজ এ খুব ভালো ব্যাটসম্যান এবং ভালো বলার বলা যায়। এটা জাস্ট ব্যাটসম্যান কামিং অল, জি, ক্রিকেট ইজ জাস্ট একটা রেফারেন্স, যেন প্লেয়ারের অ্যাটলিস্ট যদি চেহারা থাকে আমরা চেহারাটা দেখলাম, আর স্ট্যাটস একটু থাকলে তো হয়ে গেল। জি, পরিচিত হলাম আর কি। আচ্ছা, আসলে টপ অর্ডার ব্যাটসম্যান। ওকে, এই মানুষ সম্পর্কে এই মানুষ না বলুক, তার স্ট্যাটসটা কিন্তু ভাই খুবই খুবই চমৎকার। আপনারা যে কেউ হাফিজ ভাইয়ের ব্যাপারে বলতে পারেন। হাফিজ তো একটা কমন ফেস জার্মানিতে, ও সব জায়গায় খেলে। তো হাফিজ ভাইয়ের সাথে আমার আপনার ফ্রাঙ্কফুর্টে একটা টুর্নামেন্ট হয়, ওখান থেকে বন্ডিং শুরু হয়েছে। তো অনেকদিন ধরে আমরা অনেক টুর্নামেন্টে একসাথে খেলছি, ভ্রাতৃত্ববোধ অনেক বেশি। আর অ্যাজ এ প্লেয়ার আমি একটু আগে মনে বলছিলাম যে আমার চোখে পিওর অলরাউন্ডার। তো অলরাউন্ডার মানুষ বলে যে ব্যাটিং বোলিং, বাট আমার কাছে ও ব্যাটিং বোলিং ফিল্ডিং অর্গানাইজিং সবকিছুতেই পারদর্শী, আর খুব ডেডিকেটেড একটা প্লেয়ার, আর অনেক প্রুভেন প্লেয়ার, এক্সট্রা বলার কিছু প্রয়োজন নাই। না, অনেক প্রুভেন, একদম একদম প্রুভেন প্লেয়ার, এনার ব্যাপারে কোনো কিছু বলার কোনোই প্রয়োজন পড়বে না। তারপরে আছেন কিছুক্ষণ আগেই যিনি ছিলেন আমাদের সঙ্গে, আমাদের মুন্সি ভাই। আপনারা যে কেউ বলতে পারেন। আচ্ছা, আমি বলবো হৃদয় ভাই, আপনি বলুন। আচ্ছা, মুন্সির সাথে আমি প্রথম খেলছি হচ্ছে কি, আমাদের এখানে একটা ঈদ কাপ হয়েছিল তখন। ও বাংলাদেশ থেকে তখন নতুন আসার পরে তো আমি প্রথম দেখে এই ছেলে মানে খুবই নরম টাইপের একটা ছেলে, আসলে কি খেলতে পারে। তো নামলো, যখন বোলিং আসলো, বোলিং এ মানে বারুদ মারতেছে, ঠিক আছে, একটার পর একটা বারুদ মারতেছে। পরে বলে আমি ঠিক আছে, বোলিং মনে ভালো করে। তারপরে ব্যাটিং এ নামছে, ব্যাটিং এ নামে দেখি সে 27 বলে 99 করছে প্রথম ম্যাচই। তো মুন্সি এমন একটা ব্যাটসম্যান, মানে যেদিনকে ওর দিন সেদিনকে ও আসলে কাউরে করবে না, কোনো বলার ওর কাছে কোনো ইয়া নাই, মানে পুরা বারুদ একটা, এবং ফায়ার, যেটা বলতে গেলে পুরা এক বোম। ও যেদিনকে ফাটবে ওইদিনকে ওর গেম, এবং ও সবাই নিয়ে নেবে। তো ও হচ্ছে এই টাইপের একটা রিয়েল গেম চেঞ্জার। আমি যদি ভুল না বলে থাকি, গত বছর মনে হয় এনআরপে কোনো একটা কাপে উনার সঙ্গে উনার এগেনস্টে খেলার সুযোগ হয়েছিল। তো উনার ঝলক আমার দেখার সুযোগ হয়েছে, এবং ভেরি ভেরি ডিস্ট্রাকটিভ ব্যাটসম্যান, লাইক when he hits big, he hits massive. আমি যে ওর ফার্স্ট ম্যাচটা দেখছিলাম, আমার এখনো মনে আছে। তো সামহাও যে আননোন হওয়ার কারণে অনেক সময় ব্যাটিং এর সুযোগ পায় না, মানে 6th অথবা 7th নামলো, অপোনেন্ট অলরেডি ভেবে নিছে আমরা অনেকগুলো 6 উইকেট হয়ে গেছে, আমরা অলরেডি জিতে গেছি। তো 7th অথবা 6th এ নেমে 26 বলে 93 রান করে ম্যাচ জিতে আসছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। ওকে, আমরা এবার পরের দিকে যাই। কার কাছ থেকে শুনবো? যিনি নন তার কাছ থেকে শুনবো। জি ভাই। তো বন্ধু সাথে অনেকদিন ধরে আমরা একসাথে আসছি, আমরা জার্মানিতে আসার সৌভাগ্য একসাথেই হয়েছে। আমরা 10 দিন আগে পরে আসছি, এবং দেশ থেকে পরিচিত। ও দেশ থেকে অনেক ভালো খেলে, ও একটা অলরাউন্ডার, বাট ব্যাটসম্যান কামিং অলরাউন্ডার। এবং আমাদের লাস্ট একটা টুর্নামেন্ট যেটাতে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমার পিছনে তো দেখতে পাচ্ছেন, ওটার ম্যান অফ দ্য ফাইনাল যেতে বললাম। এবং নট অনলি শুধু খেলা, আপনি অর্গানাইজিং ক্ষেত্রে, আমার যে টিম গোছানোর ক্ষেত্রে, আমি হয়তো সামনে ফ্রন্ট থেকে আমরা অনেকেই দেখতেছি, কিন্তু পিছনে ও সবচেয়ে বেশি কাজ করে। তার মানে একজন ফ্রন্ট এন্ড, একজন ব্যাক এন্ড। এক্স্যাক্টলি। বা আমার কোনো ডিসিশন নিতে হলে বা যে কোনো কিছু প্রয়োজন হলে, আপনার ট্রান্সপোর্ট, যে ধরনের জিনিস আপনারা জানেন, বাইরে খেলতে গেলে অনেক কিছুই চিন্তা করতে হয়, আপনার ফুড কনজাকশন সবকিছু এটা ম্যানেজ করে তারপর আপনার যেতে হয়। তো সেক্ষেত্রে আরে আপনি বললাম না যে আমার হয়তো সামনে দেখে, বাট পিছনে ওর ভূমিকা সবচেয়ে বেশি, এবং প্লেয়ার হিসেবে দুর্দান্ত, ব্যাটিং বোলিং ফিল্ডিং সবকিছুই। ওকে, চমৎকার চমৎকার। ও সব জায়গায় মিডল অর্ডার টপ অর্ডার খেলতে সব জায়গায় আপনার সুইচেবল ফ্লেক্সিবল বলা যায়। এই ব্যক্তির সম্পর্কে আমি জানবো অ্যাকচুয়ালি হাফিজ ভাইয়ের কাছ থেকে। হাফিজ ভাই আপনার মেট মনে হয় নাকি? আচ্ছা, মাহবুব ভাই
খুবই চমৎকার একটা ব্যাটসম্যান। বিশেষ করে এটার কাছে ওনার মানে পারফেক্ট গ্রামাটিক্যাল ফলো করে উনি ব্যাটিং করে, মানে অনেক জোরে হিট করে না, বাট উনি গ্রামার মেনটেন করে রাখে। So অনেক স্টেডি, বাট হি ক্যান অলসো হিট এ বিগ হিউজ সিক্স। লাইক হি ইজ এ পারফেক্ট ব্যাটসম্যান ইন মাই আইস। আর ওনার সাথে আমি অনেক প্রায় 2 বছর ধরে খেলতেছি। তো চমৎকার একটা ব্যাটসম্যান। বিশেষ করে লাস্ট ঈদ কাপে যেটা উনি ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিল, মেবি হ্যাঁ ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিল। এক্স্যাক্টলি। তো আপনি ওই টিমে খেলছেন, তো আপনিও জানেন। তো ওনার ব্যাটিংটা আসলে চমৎকার এবং উনি নির্ভরযোগ্য একজন। জি, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার কনসিস্টেন্সিটা অনেক ভালো। এমন না যে এমন হলো যে এক ম্যাচ রান করলো, পরে 5 6 7 ম্যাচ আর কোনো খোঁজ নাই। তো ওনার কনসিস্টেন্সিটা খুবই চমৎকার। সাগর ভাই, আমার মনে হয় আপনি একমত হবেন। আমি বললাম না, মাহবুবের ক্ষেত্রে বলতে গেলে মাহবুব যতক্ষণ থাকে আমি হারা ম্যাচও চিন্তা করি যে আমি জিতবো, এক্স্যাক্টলি। আমি নেভার গিভ আপ আর কি। ইয়া। আর যেটা বললাম ওই হাফিজ যেটা বললো আর কি, ক্রিকেটের স্বাচ্ছন্দ্য যেটা দেখে ভালো লাগে, সব দিকেই খেলতে পারে। অনেকে তো বড় বড় হিট করে, ওই যে গ্রামাটিক্যাল মেনটেন করে যেটা খেলা, দেখার মতো শর্ট খেলা আর কি, দেখতেই ভালো লাগে। আপনি হয় না অনেক সময় ম্যাচ খেললেন না, কিন্তু একটা প্লেয়ারের খেলা দেখতে গেলেন, তো তার মধ্যে উনি একজন আর কি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমার সৌভাগ্য হয়েছে ওনার মানে সঙ্গে খেলার, দুর্ভাগ্য হয়েছে ওনার বিপক্ষে খেলার। ওকে, এবার আসি মারুফ হোসেন। মারুফ ভাই আসলে বোলিং অলরাউন্ডার। উনি ব্যাটিংও ভালো পারে, বাট উনি আসলে স্লগে ভালো খেলে। মানে ওনার হাতে প্রচুর হিট, প্রচুর মায়, বাট উনি মূলত বলার। এটা লক্ষ্য করছি, তার কারণ দেখুন ওনার 46 ইনিংসে লাইক 61 উইকেট, এবং এই ফরম্যাটে 8-এর নিচে রান রেট ইজ কোয়াইট ম্যাসিভ, অ্যামেজিং। এবং বলে প্রচুর ভেরিয়েশন আছে, বলে স্পেস আছে, এবং খুবই স্লাও বলে আর কি জার্মান ভাষায়, খুবই ক্লেভার একটা বলার। এবং আমার দেখা মতে ফ্র্যাঙ্কফুর্টে যদি কোনো ওয়ান অফ দ্য বেস্ট বলার থেকে থাকে সেটা হচ্ছে মারুফ ভাই। মানে আরো বলার আছে, আরো ভালো ভালো বলার আছে, বাট হি ইজ দ্য বেস্ট। ইকোনমি প্লাস উইকেট টেকিং বলার, এবং ক্রিকেটের স্ট্যাটস সম্পূর্ণ ওনার পক্ষেই কথা বলছে আর কি। এক্স্যাক্টলি। ওকে, আমরা দেখব ইনশাআল্লাহ ওনার পারফরমেন্স। উনি আসছেন খেলতে। এবার আছেন মেনুল ভাই। মেনুল ভাই সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে। হ্যাঁ, মেনুল অ্যাজ ইউজুয়াল ভালো খেলে। ও না সাধারণত ওই যে আপনি বললাম না অতিরিক্ত ভালোর কারণে অনেক সময় টিমে জায়গা পায় না, তো ও বেশিরভাগ আপনার মধ্যে মিডিয়ার কাজটা করে আমাদের সাথে বেশি। এক্স্যাক্টলি, আমি এটা বলতে চাইনি, কারণ গত বছর মেনুল ভাই আমাকে সিঙ্গেল হ্যান্ডেডলি এত হেল্প করেছেন। তো মেনুল ভাই, আপনি যদি এটা দেখে থাকবেন, আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি যেহেতু আসছেন, আশা করি আমরা দুই ভাই আবার একসাথে কাজ করব, আপনি সাথে থাকবেন। তো হলো আমাদের প্লেয়ার কাম মিডিয়া ম্যানেজার, প্রয়োজনে আসে আর কি। জি জি জি, মানে উনি হচ্ছেন। আর আপনি টিমের জন্য বলেন না, একটা মানুষ, আমরা তো খেলার জন্য বা নিজেরা স্পাস পাওয়ার জন্য যাচ্ছি, খেলতে পারতেছি মাঠে, একটা মানুষ না খেলতে পারে টিমের প্রতি এতটা ডেডিকেটেড, আনবিলিভেবল। রেসপেক্ট মেনুল ভাই, এমন মানুষ প্রত্যেকটা দলে দরকার। এবার আসুন দেখি, রাকিব ভাই তার একদম বাসস্থান সম্পর্কে বলে দিয়েছেন, কুমিল্লা। তো বলে দিন ইনার ব্যাপারে। ও আমার এলাকার ছেলে, আমার বাড়ি কুমিল্লাতে। আরে অনেক ভালো ব্যাটসম্যান এবং বলার অলরাউন্ডার, কিন্তু দলের অতিরিক্ত ব্যাটসম্যান থাকার কারণে আমি অনেক সময় তাদের সুযোগ দিতে পারি না। তো সে নর্মালি এখন বর্তমানে বলার হিসেবে টিমে আসতেছে, বাট ওর দুইটাই করতে পারে এবং ও বিভিন্ন জায়গায় খেলার অভিজ্ঞতা আছে। মালয়েশিয়াতেও খেলতো, ও ক্রিকেট বলে খেলার অভিজ্ঞতা আছে, সব ধরনের বলে, এবং বড় বড় টুর্নামেন্ট খেলা এবং আপনার প্রতিযোগিতামূলক যে টুর্নামেন্ট গুলো খেলার অভিজ্ঞতা আছে। আপনার বাংলাদেশে বলেন বা জার্মানিতে আমাদের সাথে আসছে, বেশি দিন হয় না, প্রায় 1 বছর মতো হলো রাকিবের। মালয়েশিয়াতে ছিল কিছুদিন, প্রায় 1-2 বছর, ওখানে অনেক বড় বড় টুর্নামেন্ট খেলে আসছে। এরপরে আছেন আমাদের শাহিন সরকার ভাই। শাহিন ভাই আপনার অনেকটাই কমন পেস, অনেক টিমে খেলার অভিজ্ঞতা আছে ওনার। অনেক আমাদের সাথে লাস্ট একটা টিম টুর্নামেন্ট খেলছিল, দেন আমাদের সাথে কম্বিনেশনটাও খুব ভালো হচ্ছে। উনি আমাদের সাথে, আমি বললাম যেটা আমি শুধু আমরা খেলতে পছন্দ করি না, আমরা যদি আড্ডাবাজি না হয় খেলার পরে সেটাও ভালো লাগে না। তো বন্ডিংটা অনেক ইম্পর্টেন্ট। উনি আমাদের টিমে যে বলার হিসেবে খেলতেছে, উনিও একটা, আসলে সবাই অলরাউন্ডার বলা যায় অলমোস্ট। তো উনি আপনার মারুফ ভাইয়ের মতো স্লগেই আমরা ইউজ করার ট্রাই করবো বেশি, কারণ হার্ড হিটার ব্যাটসম্যানদের যেখানে প্রয়োজন সেখানে ইউজ করার ট্রাই করবো আর কি। তো ওনার স্ট্যাটিস্টিক বলে দেন ওনার, উনি আমাদের লাস্ট যেই টুর্নামেন্টটা আমরা খেলছি এনসিএল, যেটা ওনার বেস্ট বলার ছিল। এইবার আছেন আমাদের সোহান ভাই। সোহান ভাই সম্পর্কে কি বলবে? হৃদয় ভাই আপনি বলেন।
আসলে সোহানের সাথে তো আপনি নিজেও খেলছেন। সোহান ইজ এ গুড বলার, ও স্ট্রাইক বল করে নর্মালি, ব্যাটসম্যান। আর সোহান যখন আসছে আসলে ফ্রাঙ্কফুটে, তখন ফ্রাঙ্কফুটে এত বেশি প্লেয়ার ছিল না, ঠিক আছে, আর এত বেশি বলার ছিল না। তো অনু মূলত ব্যাটসম্যান ছিল, ব্যাটিং ও খুবই ভালো করে, কিন্তু বোলিং না থাকুক না, বোলিং করতে 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 ওর ডেডিকেশনটা বোলিং এ চলে গেছে। এখনো আচ্ছা বলার, ফুল টাইম বলার, পার্ট টাইম ব্যাটসম্যান। ও তো নর্মালি পারফেক্ট ওপেনার। অলরাউন্ডার, ভালো ফিল্ডার নিঃসন্দেহে, এবং ভালো ও ক্রিকেটের সেন্স খুবই ভালো, এবং সবসময় খেলাধুলার ভিতরে থাকে অলওয়েজ, এবং খুবই ভালো ছেলে। এরপরে শেষ ব্যক্তি দিয়ে শেষ করছি। আমার একটু হাসিই লাগছে যে এই ব্যক্তিটা কেন এত পরে আসলো আর কি, ক্রিক হিরোজে। ওকে, এবার যে ইচ্ছা যা ইচ্ছা বলেন এই মানুষটার ব্যাপারে। সাক্ষর দেয়। কে চিনে না মনে হয়, জার্মানিতে যারা ক্রিকেট খেলে খুব কম মানুষই আছে। তো এক্স্যাক্টলি, ওনাকে এক্সট্রা কিছু পরিচয় করে দেবো বা এক্সট্রা কিছু বানিয়ে বলা বা কোনো কিছু এক্সট্রা বলার লাইক কোনো হি স্পিক্স প্রয়োজন ফর নাই। হিমসেলফ, হিজ গেম স্ট্যাটিস্টিক্স স্পিক্স ফর আছে এবং হিমসেলফ। উনি গেম চেঞ্জার, দ্যাটস ইট। আর আপনার টপ অর্ডার ব্যাটসম্যান, স্বাক্ষর দ্বারা চিনে না এমন জার্মানিতে এমন উনি তো কোনো জার্মানি মানুষ ক্রিকেট নাই, খেলে এমন এরকম একটা মানুষ নাই। আমি একটু ফান করে বলি যে সাক্ষরদারে যে চিনে না ক্রিকেটে জার্মানিতে, সে আসলে নিরক্ষর। এটা সত্যি কথা। সাক্ষরদা এমন কোনো টুর্নামেন্ট নাই যে খেলে নাই উনি, এবং এমন এমন আমার মনে হয় এমন কোনো মাঠ নাই যেখানে উনি ছক্কা মারে নাই। এক্স্যাক্টলি, এমন কোনো বলার নাই যে মার খায় নাই। আমরা এসব কথা কেন বলি, এসব কথা আমরা কেন বলবো সবসময়? আপনি যদি এই বিটটা যখন যাবে তখন সবাই ওনার নামটা দেখবে, সব বলার চিন্তা করবে যে এই সাক্ষরদার সাথে লাস্ট ম্যাচে আমি কিন্তু লাস্ট টিএসএন লিগে আমি সাক্ষরদার আমি একই টিমে খেলি। সাক্ষরদার আমি লাস্ট ম্যাচে আমি ওপেনিং খেলছি, তো সাক্ষরদার সাথে আমার ওপেনিং খেলার সুযোগ হয়েছে, হুম, এবং খেলার দেখার সুযোগ হয়েছে আসলে সাক্ষরদা কেমন খেলে, মানে একেবারে সামনাসামনি দেখার সুযোগ হয়েছে, হুম। মানে মাঠের বাইরে না, একেবারে পিছে থেকে দেখার সুযোগ হয়েছে। তো সাক্ষরদা ইজ অ্যামেজিং অ্যামেজিং। হাফিজ ভাই, খুব শর্টে সাক্ষরতা সম্পর্কে একটা জিনিস আপনি বলেন, কোনো ফান ফ্যাক্ট যা কেউ জানে না। মনোযোগটা অন্যদিকে সরানোর, বাট হুম, ওনার সাথে আমি আগের দিন রাতে হইতেছে বার্লিনে গেছি, হুম। এবং পুরো রাস্তায় আমরা অনেক গল্প করছি এবং একসাথে একই টিমে খেলি। বাট ওইখানে মাঠের মধ্যে ওনার আমি কেউ অনেক কাউরে চিনে জ্বালাইছি না যে নাকি? ট্রাই করছি যে উনি হইতেছে আসলে একটা অন্য মনস্ক হোক, বাট উনি আমার দিকে তাকাই নাই এবং কোনো কথাই বলে নাই। তো মানে মজার খুবই ব্যাপার হচ্ছে হি অলওয়েজ স্মাইলস, উনার মুখ থেকে কিন্তু হাসি কখনো সরে না। আপনারা না, একমত হবেন, হ্যাঁ, সবসময় কিন্তু উনি খুবই হাসি খুশি চমৎকার থাকে। একজন মানুষ। চমৎকার মানুষ, চমৎকার। মানুষ প্লেয়ার হিসেবে তো ভালো ভালো আছে, মানুষ হিসেবে অনেক ভালো। আমার ব্যক্তিগত আমাদের আরেকটা প্লেয়ার সামহাও অ্যাড হয় নাই, তো আমি ওর সম্পর্কে একটু বলি। আচ্ছা, তো খুব বেশি দ্রুত। দিন হয় না জার্মানিতে আসছে, তো ও ভেরি গুড ব্যাটসম্যান। তো হয়তোবা আমাদের ট্রাম্প কার্ড হবে ইনশাআল্লাহ। এই কারণে এখনো টিমে অ্যাড করেন নাই, কারণ যেন ট্রাম্প কার্ড হিসেবে হয়। এক্স্যাক্টলি। তো যারা অপোনেন্ট আছেন, গেট রেডি ফর এ ট্রাম্প কার্ড। আমাদের আরেকটা প্লেয়ার রয়ে গেছে, রুহুল আরিফ খান, Okay. নন প্লেয়ার, অনেকদিন ধরেই জার্মানিতে আছে এবং ফ্রাঙ্কফুর্টে খেলাধুলার ভিতরে জড়িত। ও পারফেক্ট অলরাউন্ডার, হাফিজের মতো, অ্যাজ ইট ইজ হাফিজ। এক হাফিজেই পারি না, তার ভিতর আবার জরি না। আরে বাবা। কই ভাই, লাস্ট তো হেরে গেলাম আপনার কাছেই। এখনো মনে আছে ভাই, এখনো অন্তরে দাগ লেগে আছে। কোনটা? অনেক আশা নিয়ে গেছিলাম, আপনি হারাইছেন। না ম্যান ভাই। অফ দ্য ম্যাচ ওই ম্যাচে আপনি হয়েছে, আমার স্পষ্ট মনে আছে এখন। আচ্ছা, আমরা এসব কথা না বলি। এসব কথা না বলি। ওকে, আমি তো আপনার টেনশনে শেষ। আমার টেনশন করতে হবে না, কারণ আমার টিমে মানে আমি 15তম ব্যক্তি হলেও মনে হয় আমার জায়গাটা অনেক আগে চলে যাবে। তাক বলেন, এত ভয় দেখানোর কি আছে ভাই, আমরা এইটুকু মজা বলতে করতে পারি। যাচ্ছি। এইটুকু না, না, ঠিক আছে। তো আমরা শেষ করি। খুব চমৎকার আসলে ইনশাল্লাহ। আজকে আলোচনাটা ছিল। আমি ভেবেছিলাম যে জাস্ট আপনাদেরকে ওভাবে যেহেতু চেনা হয় না, হয়তো ফর্মালি আলোচনা হবে, কিন্তু আসলে অনেক 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 মজা হলো। তো আপনারা আমাদেরও ভালো লাগলো, থ্যাংক ইউ জাস্ট সো এক মাচ। মিনিটে, থ্যাংক ইউ ভাই, আমাদের ভালো লাগলো। হ্যাঁ 1 মিনিট হাফিজ ভাই, খুব শর্টে যদি আপনি কোনো কিছু বলে শেষ করতে চান। ধন্যবাদ ভাই, আর আশা করি আমরা সবাই মিলে একটা সুন্দর টুর্নামেন্ট উপহার দিব এবং সবাই হইতেছে ক্রিকেটীয় ম্যানার ফলো করব এবং ক্রিকেটীয় ভাষায় এক অন্যরে আমরা জবাব দিব, নট পার্সোনালি কেউ কারো অ্যাটাক করবো না, এবং সুন্দর একটা টুর্নামেন্ট হবে। ধন্যবাদ, ধন্যবাদ হাফিজ ভাই, আপনার মেসেজটা সবার জন্যই থাকবে। তো ভাইস ক্যাপ্টেন হৃদয় ভাই, এবার আপনি। ভাই আমি আশা করি খুব ভালো একটা জমজমাট টুর্নামেন্ট হবে। রাকিব ভাইরা আমি অনেকদিন ধরে চিনি, মানে আমরা উনি ফ্রাঙ্কফুর্টে ছিল, আমাদের ওই সে ভাই ব্রাদার, এবং আশা করি খুবই ভালো একটা টুর্নামেন্ট হবে, খুবই কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। আমরা ভ্রাতৃত্ববোধ বাঁধবে, আমরা অনেক মানুষ, অনেক নতুন প্লেয়ার, অনেক ভাইদেরকে, বাংলাদেশি ভাইদেরকে চিনবো, বাংলাদেশি কমিউনিটি বাড়বে, এবং আবার ভবিষ্যতে আরো খেলবো এই টুর্নামেন্ট।
ইনশাল্লাহ সবার ধন্যবাদ সাথে দেখা হবে 31 ধন্যবাদ তারিখ ধন্যবাদ টিম সাগর সাউথ ভাই। সাথে। ধন্যবাদ, আপনারা এত সুন্দর আয়োজন করলেন, আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত আপনার আলোচনায় আমি সুযোগ দেওয়ার জন্য। আর আশা করি ইনশাল্লাহ হাসপিস যেটা বললাম, আমরা ক্রিকেটীয় ভদ্রতা বজায় রাখবো। আমরা অপোনেন্ট থাকবো যতক্ষণ আমাদের ম্যাচ থাকে, ততক্ষণ ম্যাচ শেষে আমরা আবার ভাই বোনেরা থাকবো ইনশাল্লাহ। ভবিষ্যতে বন্ডিং বাড়বে, সম্পর্ক বাড়বে, এটাই ওকে, কামনা। সবার আপনাদের জন্য শুভকামনা, সব জি টিমের জন্য। আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আর যারা অপোনেন্ট টিম আছেন টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন তাদেরকেও আগাম হুঁশিয়ারি দিয়ে রাখলাম যে টিম সাউথ কিন্তু আসছে তেড়ে ঝড়ের বেগে। তো পরবর্তী আয়োজনে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং 31 তারিখ